হয়েছে রে তোর? দরজা খুলতে এত সময় লাগলো কেন তোর? কি হয়েছে বলতো তোর? এত ঘাবড়ে আছিস কেন? তুই তো ভালো করেই জানিস আমি তোকে কতটা পছন্দ করি। আল্লাহ, খুদা কতটা সময় ধরে তোকে বানিয়ে তুলেছে। কি সুন্দর রে তুই। অ্যাবসলিউটলি স্যার। হ্যাঁ স্যার। স্যার ওই আমি আপনার কার পেপারস চেক করে নিয়েছি। আপনি যখন ইচ্ছে এসে আপনার কার ডেলিভারি নিতে পারেন। স্যার তাহলে কি আমি এক্সপেক্ট করব যে আপনি কাল এসে কার ডেলিভারি নেবেন? কি হয়েছে প্রগতি? কি হয়েছে? কি বলবো? বললে কি কিছু লাভ হবে? মা, আমাকে রোজ হ্যারেস করা হচ্ছে, মেন্টালি, ফিজিক্যালি। কিন্তু তুমি তো কিছুই দেখতে পাও না, না? কারণ তুমি বুঝতেই চাইছো না। তুমি আবার ইকবালের কথাগুলো নিয়ে বসে গেছো। প্রগতি, ও তোমার বাবা। হ্যাঁ আমি মানছি ও তোমার নিজের বাবা নয়, কিন্তু এরম ভাবে বারবার ওকে ব্লেম করে আমার কানে ওর সম্বন্ধে বিষ ঢেলো না। যখন তোমার নিজের বাবা আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিল তখন এই ইকবালই আমাদের পাশে দাঁড়িয়েছিল। এবার তোমার এই গল্প বানানো বন্ধ করো প্লিজ। মা, আমি গল্প বানাচ্ছি না, আমি মিথ্যে বলছি না। কি করে বোঝাই তোমায় কোন নরকের মধ্যে আমি আছি? বিনা ভাবছিল যে প্রগতির তার সৎ বাবা ইকবালের বিরুদ্ধে এই রাগ শুধু এই কারণেই কারণ প্রগতি বিনার দ্বিতীয় বিয়েতে হয়তো অসন্তুষ্ট ছিল। বিনা কখনো মানতেই পারছিল না যে ইকবাল তার মেয়ের সঙ্গে কোনো অন্যায় কাজ করতে পারে, যেমন প্রগতি বলছিল। কেননা ইকবালই সেই মানুষ ছিল যে বিনার প্রতিটি সমস্যায় তার আশ্রয় ছিল। তুমি মনের আঘাতটা ঢাকতে পারবে, কিন্তু এই দাগটার কি হবে? জীবন কাগজে লেখা কোনো গল্প নয় যাকে যখন ইচ্ছে মুছে ফেলা যায়। আমার 8 বছরের মেয়ে আছে, আমার জন্য সবকিছু খুব সহজ হবে না। কিন্তু অসম্ভব তো নয়। একজন নারী যে পড়াশোনা জানে, নিজে প্রতিষ্ঠিতও বটে, তার পক্ষে নিজে আর তার মেয়ের জীবনটাকে গুছিয়ে তোলা কি একেবারেই অসম্ভব? ভেবে দেখতে পারো, হয় নিজের স্বামীর হাতে প্রতিদিন তিল তিল করে মরো, নয়তো ঘরের চৌকাটটাকে ডিঙিয়ে খোলা বাতাসে শ্বাস নাও। সিদ্ধান্ত তোমার, আর তুমি যে সিদ্ধান্তই নেবে আমি তার সঙ্গেই আছি, একজন বন্ধুর মতো। ব্যাস, অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না এই অপমানের জীবন। মা, আমরা নতুন ভাবে বাঁচবো, আমরা নতুন ভাবে বাঁচবো মা। তুমি এসব কথা আগে কেন আমায় বলনি? আর মা, 9 বছর ধরে তুই এসব একলা সহ্য করলি। আমরা তো তোর কত কাছে ছিলাম, তোর কখনো মনে হয়নি যে আমাদেরকে এসে বলি? আমি শুধু এটাই ভেবেছিলাম মা, যাতে তোমরা না মনে করো তোমরা আমার জন্য ভুল মানুষ বেঁচেছো। আর তাছাড়া আমি তো এটাই ভেবেছিলাম যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আরে বিনা,
কিন্তু এখন আর কিচ্ছু ঠিক হওয়ার নেই বাবা। ব্যাস, আমি আর সহ্য করতে পারছি না। তোর কষ্ট দেখে দুঃখ তো আমাদের হবেই। এই কথাগুলো যদি আগে আমাদের বলতিস, সব চুপচাপ সহ্য করেছিস। আজ এখন বলছিস যখন ওকে তুই ছেড়ে এসছিস। তোকে কষ্টে দেখে আমরা কি করে ভালো থাকবো বল? ইকবাল, আমি তোমার সঙ্গে এইভাবে এই রিলেশন কন্টিনিউ করতে চাই না। প্রগতি এখন বড় হয়ে গেছে, আমার ডিভোর্সও হয়ে গেছে। আমি চাই না লোকেদের খারাপ কথার প্রভাব ওর ওপর পড়ুক। আই ডোন্ট হ্যাভ এনি চয়েস। হয় আমরা বিয়ে করে নিই, নয়তো এই রিলেশনকে এখানেই শেষ করে দাও। আমি তোমাকে ভালোবাসি বিনা, আর সারা জীবন তুমি আমাকে পাশেই পাবে। এই পাশে থাকা মানুষের একটা নাম চাই ইকবাল, একটা মানে চাই। আল্লাহ, আমাদের বড় মেয়েটা 14 বছরের আর ছোট মেয়েটা মাত্র 12 বছরের। ওরা দুজন শুনলে কি ভাববে? ইকবাল, তুমি নিজের হাতেই নিজের এত সুন্দর একটা পরিবারকে শেষ করে দিতে চাইছো? দেখো নাসরিন, আমি বিনাকে ভালোবাসি আর ওকে বিয়েও করতে চাই। তোমার যা খুশি ভাবতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি যে কিছুতেই আমি ওই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দেব না। আর একটা ব্যাপার, তোমার কোম্পানিতে কখনো ওকে কাজ করতে দেব না। যদি তুমি এটাই চাও তো তাই হবে। দেখ মা, সঞ্জিত ডিভোর্সি, কিন্তু ও একটা খুব ভালো ছেলে। ঠিক আছে, ওকে যদি তোর পছন্দ না হয় তো কোনো ব্যাপার নয়, আমরা অন্য সম্বন্ধ খুঁজবো। একটা ভালো ছেলে। হ্যাঁ মা, কিন্তু এই ইকবালই কেন? আমি ইকবালকে ভালোবাসি, আর ও সব সময় আমার পাশে থেকেছে। বিয়ের জন্য অনেক ভালো ছেলে পাওয়া যাবে, কিন্তু এটা তোমরা যেরকম ভাবছো সেরকম কিছুই না। ইকবাল আমাকে প্রমিস করেছে ও না আমাকে ধর্ম বদলাতে বলবে না প্রগতিকে। প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি যা করছি খুব ভেবে চিন্তে করছি। গুড, কংগ্রাটস পিনা, কংগ্রাটস ইকবাল। থ্যাংক ইউ রেশমি। অনেক ধন্যবাদ। আরে বাবা, এরা এখন স্বামী স্ত্রী, না চিয়ার্স ফর দেম। বিনা ইকবালকে ভালোবাসতো, তাও সম্পূর্ণ অন্ধবিশ্বাসের সঙ্গে। নিজের কাছের মানুষদের কাছে সে ইকবালের বিষয়ে অনেক খারাপ কথা শুনেছে, কিন্তু সে ইকবালকে এতটাই ভালোবাসতো যে সে ইকবালের মধ্যে সেটাই দেখত যেটা সে দেখতে চাইতো। তো রেশমি, তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো আছে। আমাকে খুব মিস করে ওখানে। নিশ্চয়ই খুব ওর নিঃসঙ্গ লাগে। হ্যাঁ, সে তো একটু বটেই। আর তোমার? আমিও। হ্যাঁ, তোমার তো এই কদিন মাত্র বিয়ে হয়েছে, ওই 8 মাস মতো হলো তো। হ্যাঁ। হাজবেন্ড ফরেনে আর তুমি এখানে, খুব নিঃসঙ্গ লাগছে নিশ্চয়ই এখানে। হ্যাঁ, তা তো বটে। ওকে ইকবাল, থ্যাংক ইউ সো মাচ, বাই। রেশমি, হ্যাঁ নিঃসঙ্গতা খুব ভয়ঙ্কর আর ডিপ্রেসিং হয়। হ্যাঁ, কিন্তু আমি ভালো আছি আর ও ভালো আছে, কোনো প্রবলেম নেই। ইউনো, মাঝে মাঝে আমার নিজেকে খুব নিঃসঙ্গ লাগে। তুমি তো তোমার কাজিনকে চেনো, আমরা একসঙ্গে ভালো আছি, কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যে নিঃসঙ্গতা গ্রাস করে আমায়।
মনে হয় মাঝে মধ্যে দেখা হওয়া উচিত, যাতে একে অন্যের সঙ্গে মনের কথা শেয়ার করতে পারি। আমাদের মুখের হাসি আর নিঃসঙ্গতাকে ভাগ করতে পারি। ওকে ইকবাল, আমি আসছি, বাই। প্রগতি চলে আয় মা, খাবার তৈরি। হ্যালো রেশমি, কেমন আছিস তুই? অনেকদিন তোর কোনো খবর পাইনি। আচ্ছা বিনা, একটা কথা বলতো, তোর আর ইকবালের মধ্যে সমস্ত কিছু ঠিক আছে তো? হ্যাঁ, কেন? না, ওই ইকবাল আজকে অফিস অবধি এসেছিল, আমাকে বাড়ি অবধি লিফটে অফার করেছিল, আগেও করেছে। হ্যাঁ তো জানি আমি, তোর বসও তোর ক্লায়েন্ট, তাই না? বিনা, ওই ইকবাল আমাকে বেশ কিছুদিন ধরে একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছে। জানি না তোকে এটা বলা ঠিক হবে না না। কি? কি রেশমির প্রবলেমটা কি? ও ভাবলো কি করে যে আমি ওর সঙ্গে কিছু করতে চাইছি? ও কি পাগল হয়ে গেছে নাকি? আর ওর সঙ্গে সঙ্গে তোমারও বুদ্ধি খুলিয়ে গেছে? হ্যাঁ, আমি তো ওটাই বলছি যেটা ও আমাকে বলল। ইউ নো হোয়াট বিনা, তোমার বাড়ির লোক কখনোই আমাকে মেনে নেয়নি। আমার সব সময় মনে হয়েছে তারা আমাদের সম্পর্কটাকে ভাঙতে চায়। আর এই রেশমিও সেটাই করছে, আমাদের বিচ্ছিন্ন করবার চেষ্টা করছে। ও তো আমাকে এটাও বলেছিল যে তুমি ওকে বলেছো যে তুমি নাকি খুব একা ফিল করো। ইকবাল, আমি থাকতে। হোয়াট ননসেন্স বিনা। দেখো বিনা, আমি তোমার জীবনে কোনো সাহায্য হয়ে আসিনি, বরং তুমি আমার জীবনটাকে নতুন ধারায় বইয়ে দিয়েছ, সাজিয়ে তুলেছ জীবনটাকে। আর আমি বুঝতে পারছি রেশমি কেন এরকম করছে। হতে পারে যে ও তোমার কাজিন, কিন্তু মনে মনে তোমাকে ভীষণ হিংসে করে। এই গিফট তোমাদের দুজনের জন্য। প্রগতি, এটা তোর জন্য আর এটা তোমার। থ্যাংক ইউ। এই ড্রেসগুলো তোমাদের দুজনকে খুব মানাবে। প্রগতি, তোর পাপাকে একটু পরে দেখাবি না শোনা? এটা কিরকম ভদ্রতা? মা, তুমি চেয়েছিলে না আমি বাইরে যাই, গেছি না? আর এই লোকটা যা দিয়েছে তোমার জন্য আমি চুপচাপ নিয়েছি। তোমার বাবা তোমার জন্য জামা এনেছে। নিজের লোকদের এত ইগো দেখানো ঠিক নয় মা, শুধু জামাটা তো পরেই দেখাতে বলেছে। তোমার ইকবাল এই প্রথমবার আমার জন্য ড্রেস আনেনি। ও তোমার বাবা, সৎ বাবা। ঠিক আছে, মানছি ও তোমার সৎ বাবা, কিন্তু এই জামাগুলো তো তোমার জন্যই এনেছে। 3 সাইজ ছোট ড্রেস। প্রত্যেকবার মা, প্রত্যেকবার আমার জন্য কেন ছোট ছোট ড্রেস আনে? কারণ ও আমার বডিকে এই ছোট ড্রেসগুলোতে দেখতে চায় মা। তুমি এই কথাগুলো বোঝো না, তাই না? মাথার মধ্যে শুধু নোংরা চিন্তা ভরে রেখেছিস। ভালো কিছু ভাবতে শেখ প্রগতি, প্লিজ। আমাকে আমার ভাবনা বদলানোর দরকার নেই মা, তোমার দৃষ্টিভঙ্গি বদলানোর দরকার।
ইকবাল, প্রগতির ব্যবহারের জন্য আই এম রিয়েলি সরি। তুমি কেন এর জন্য সরি বলছো? হতেই পারে, ও টিনেজার, আর এই বয়সে বদলটা হয় ফিজিক্যালি, মেন্টালি, সব দিক থেকে। প্লিজ তুমি এই সমস্ত কথাবার্তা সিরিয়াসলি নিও না, তার থেকে ওকে একটু বোঝার চেষ্টা করো। কিন্তু ইকবাল, আমি জানি না ও কেন এরকম কথা বলে আমাকে কষ্ট দেওয়ার জন্য। তুমি জানো ও কিভাবে? মিনা, ও এত কিছু পড়ে, এত কিছু দেখছে, গল্প তো বানাতেই পারে। আর ও প্রত্যেক সপ্তাহে নিজের বাবার সঙ্গে দেখা করতেও যায়। আর ওই মানুষটি তোমাকে কখনোই খুশি দেখতে চায় না বিনা। আমরা জানি না ও প্রকৃতিকে ভুলভাল কিছু বলতে পারে। এই জন্য প্লিজ তুমি এই সমস্ত কথা মনের মধ্যে রেখো না। ব্যাস হাসিটুকু ধরে রেখো, কারণ তোমার সুখেতেই আমার সুখ। বিনার এটা কখনোই মনে হয়নি যে তার মেয়ে প্রগতি তাকে যা কিছু বলছিল তার মধ্যে কিছুমাত্র সত্যি থাকতেও পারে। আর অন্যদিকে প্রগতির অবস্থা এমন ছিল যে সে এই কথা তার মাকে ছাড়া আর কাউকে বলতে পারতো না যে তার সাথে কি ঘটছিল। ইকবালের খারাপ আচরণের খবর বিনা হামেশাই শুনে থাকতো। বিনা কিছুক্ষণের জন্য শুনে অস্থির হয়ে যেত বটে, কিন্তু সে কখনোই এই কথাগুলো বিশ্বাস করত না। হ্যালো বীণা দেবী, আমি সঞ্জয় বলছি। সঞ্জয়, ইকবালের অফিসে? আগে হ্যাঁ, হ্যাঁ বলো সঞ্জয়। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, একটু পার্সোনাল দরকার। কিন্তু সঞ্জয়, কাজ কি সেটা তো বলো। সেটা দেখা করে বললে ভালো হয় না? আসলে আমার আপনার সাহায্যের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, 1:30টার সময় আমার লাঞ্চ ব্রেক হয়, তখন দেখা করতে পারি। হ্যাঁ সঞ্জয় বলো। বীণাদি, ব্যাপারটা হলো যে 2 মাস আগে শ্বেতা নামে একটা মেয়ে আমাদের অফিসে জয়েন করেছিল। ওকে। আর একদিনও ইকবাল স্যারের কেবিন থেকে ছুটতে ছুটতে বাইরে আসে আর খুব কাঁদছিল। শ্বেতা, কি হয়েছে? আর তার 3 দিন পর শ্বেতা চাকরি ছেড়ে দেয়। তুমি কি বলতে চাও? শ্বেতা আমাকে বলেছিল যে ইকবাল স্যার ওর সঙ্গে ফিজিক্যাল হতে চান। উনি ওকে কেবিনে ডাকতেন, অসভ্য ব্যবহার করতেন, আর ওকে বাজে বাজে প্রপোজাল দিতেন। ওকে বাইরে ডাকতেন, এমন এমন কথা বলতেন যা যে কেউ শুনে লজ্জা পেয়ে যাবে। আর শ্বেতা পুলিশ কমপ্লেন এই জন্যই করেনি যে শ্বেতা মনে করেছিল এতে ওর নিজেরই সম্মান নষ্ট হবে। তুমি এই সাহায্য চেয়েছিলে আমার থেকে? হ্যাঁ ম্যাম। তোমার কথার মধ্যে যদি একটুও সত্যি থাকে তাহলে যাও ইকবালের সাথে ডিরেক্টলি কথা বলো, না হলে ওই মেয়েটাকে বলো ও ইকবালের সাথে গিয়ে কথা বলুক। ওই মেয়েটা আর ফিরে আসবে না। দিদি, আমি আপনাকে এইসব বললাম কারণ আপনি হলেন ইকবাল স্যারের ওয়াইফ। আমার এটা মনে হয় তুমি এই সব কথা আমার মনে সন্দেহ ঢোকানোর জন্য বলছো। আমার স্বামীর নামে আমার কানে বিষ ঢালছো। আমি জানি না তোমাকে কে এখানে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, কিন্তু আমি শুধু এটাই বলতে চাই সঞ্জয়, তোমার এইসব ফন্দি তুমি অন্য জায়গায় দেখিও। আসছি আমি। Good afternoon. Everycar Sales and Services. বিনা, বিনা, হ্যাঁ বিনা শোন, অনেক দিন থেকেই তোকে একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ বল না। বিনা, তুই আমার মেয়ে চঞ্চলকে তো চিনিস। হ্যাঁ। চঞ্চলের একজন খুব ভালো বন্ধু আছে, শীতল। আর শীতল ফজিয়ার খুব ভালো বন্ধু, ইকবালের মেয়ে। তো আমাকে চঞ্চল বলছিল শীতল আর ইকবালের অ্যাফেয়ার চলছে। ওর মেয়ের বন্ধু, মেয়ের বয়সী। আরতি, এই ধরনের গুজবে কান দেওয়াই উচিত নয়। কেন জানিস? কারণ লোকে সেটা বলে না যেটা ওরা দেখছে, সেটা বলে যেটা ওরা ভাবছে। যাকে, আমার অনেক কাজ আছে, আসছি।
মা। মা, আমি জানি আমার বাবা একজন খুব বাজে লোক ছিলেন, কিন্তু সত্যি তো এটা, ওনার থেকে আরো বাজে লোক এই ইকবাল। প্রতিদিন ও যখন আমার সাথে একা থাকে সেই সময় আমার দম বন্ধ হয়ে যায়। ও রোজ আমার সুযোগ নেয়, নিজের নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়। কিন্তু তুমি তো না কিছু দেখতে পাও, আর না তো আমার কোনো কথায় তুমি বিশ্বাস করো, কেননা ও তোমার ওপর জাদু করে রেখেছে। তুমি ওর মনে আমার জন্য ভালোবাসা তো দেখতে পাও, কিন্তু সেই লালসা তুমি দেখতে পাও না যা ওর চোখে আমার জন্য থাকে। তোমার আমার কোনো কথাই বিশ্বাস হয় না, তাই না? কিন্তু যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন তুমি আমাকে বিশ্বাস নিশ্চয়ই করবে। যখন তুমি আমার লাশ দেখবে না, তখন তোমার আমার সব কথা সত্যি মনে হবে। তোমার প্রগতি। ওই জাভেদের বাড়ির লোক ডিসেম্বরে বিয়েটা করাতে চাইছে। আরে বাহ, এটা খুব ভালো খবর। আমাদের মেয়ে কি বলছে? আরে দেখো, ওর হাসি সবকিছু বলছে। তবে আর দেরি কেন? হ্যাঁ বলে দাও নাসরিন, এটা আমাদের বাড়ির প্রথম নিকাহ, খুব ধুমধাম করে দেব। হ্যাঁ জান, কেমন আছো? তুমি কালকে এলে না? হ্যাঁ, আমি কাল নাসরিনের কাছে ছিলাম। আসলে কথাটা হলো যে আমাদের বড় মেয়ের শাদী ঠিক হয়েছে, আর সেই জন্যই নাসরিন একটু ডেকে পাঠিয়েছিল। তুমি আজ রাত্রে আসবে? আরে হ্যাঁ, অফকোর্স জান। তোমার থেকে দূরে থাকি কি করে? তুমি তো হলে আমার প্রাণ ভোমরা। লাভ ইউ। বল রেশমি। বিনা প্লিজ আমার অফিসে আয়, আর ইকবালকে সঙ্গে নিয়ে আসিস। কি হয়েছে রেশমি? তুই এখানে চলে আয়, আর প্লিজ ওকে সঙ্গে নিয়ে আসিস। কিন্তু কি হয়েছে সেটা বলবি তো। শুধু তুই ওকে নিয়ে চলে আয়, নয়তো ম্যাটারটা পুলিশ অব্দি চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বিনা, হয়েছেটা কি? আমি কিছুই জানি না ইকবাল, হয়তো ও কোনো প্রবলেমে আছে। প্রবলেম থাকলে বলতেই পারতো রেশমি, নিজের প্রবলেম অন্যের ঘাড়ে চাপাচ্ছে কেন? ইকবাল, কিছু একটা হয়েছে নিশ্চয়ই। রেশমি, কি হয়েছে? সব ঠিক আছে রেশমি? তুমি হঠাৎ আমাদের ফোন করে ডেকে পাঠালে, ব্যাপার কি? হ্যাঁ, এটা সেই গলাটাই। হ্যালো। আমি রানী শর্মার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলছি। সুজিত শর্মা আপনার হাজবেন্ড, তাই তো? আগে আপনি কে? এসব কি বলছেন আপনি? আমি বুঝতে পারছি না কিছু। ওটা ওনারই আওয়াজ ছিল। বিনা, এই ইকবাল লোকটা আমাদের জীবন নষ্ট করে দিতে চায়। ও রানী ম্যামকে ফোন করেছে আর বলেছে যে আমি আর ওনার স্বামী, মানে আমার বসের সাথে আমার অ্যাফেয়ার চলছে। কি? এটা তুই কি বলছিস রেশমি? হ্যাঁ, আমি জোর দিয়ে বলতে পারি যে ওটা ওনারই আওয়াজ ছিল। ম্যাডাম, নিজের স্বামীর দিকে একটু খেয়াল রাখবেন। অফিসে যে রেশমি আছে না, আজকাল দুজনে একটু বেশি মেলামেশা করছে। মেলামেশাটা এমন পর্যায়ে না পৌঁছয় যাতে আপনাকে দুধের মধ্যে মাছের মতন না দুজনে ফেলে দেয়। ব্যাপারটা ভাববেন একটু। হ্যালো হ্যালো। এসব কি বাজে বকছেন? কেউ আপনাকে ফোন করে উল্টোপাল্টা আপনার সঙ্গে মজা করবার চেষ্টা করছে, সেখানে আমি মাঝখানে এলাম কি করে? রেশমি, তুমি আমার উপর দোষ দিচ্ছ? রানী ম্যাম এখানে এসে আমাকে আর সুজিত স্যারকে অনেক কিছু বলেছেন, কিন্তু যখন উনি বললেন যে ওনাকে কেউ ফোন করে এসব কথা বলেছেন, তখন আমার বুঝতে 1 মিনিটও লাগেনি।
যেই নোংরা কাজটা এই লোকটাই করেছে। ও আমার সঙ্গে তো কিছু করতে পারেনি, তাই আমি তোকে ওর সাথেই ডাকলাম। সমস্ত বাজে কথা, সবটাই মিথ্যে। এসব তুমি এই জন্যই করছো যে কারণ তুমি কখনোই চাওনি যে আমার আর বিনা শাদী হোক। এই জন্য আমাদের সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করছো। কিন্তু এই সবের মধ্যে তুমি আমার ফ্যামিলিকে কেন জড়াচ্ছ? ম্যাডাম, আমি সত্যি জানি না কে আপনাকে ফোন করেছিল। আমার মনে হচ্ছে পুরো খেলাটাই রেশমি খেলছে, কারণ ও ওর বোনকে হিংসে করে। তুমি অত্যন্ত নোংরা লোক। রেশমি, উনি আমার স্বামী। বিনা, থ্যাঙ্কস বিনা, অ্যাটলিস্ট তুমি তো ওর কথায় ভুল বোঝোনি। আমার মনে হচ্ছে যে এরা সবাই মিলে আমাদের সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করছে। বিনা, তুই অন্ধের মতো কাজ করছিস। একদম নয় রেশমি, বরঞ্চ আমি এখন তো সব পরিষ্কার দেখতে পাচ্ছি। তুই বারবার আমার আর ইকবালের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছিস, আর এটা একবার নয়, এটা দ্বিতীয়বার তুই আমাদের মধ্যে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছিস। হ্যাঁ বিনা, মনে আছে তুমি আমায় বলেছিলে ওই গাড়িতে ড্রপ করবার কথা? আসলে ওই আমাকে ফাঁদে ফেলতে চাইছিল, সেই জন্যই আমায় ডেকেছিল। তারপর পুরো গল্পটা ঘুরিয়ে দেয়। বিনা, এনিওয়েজ, ওর সঙ্গে কথা বলে লাভ নেই। লেটস গো। বিনা, কিন্তু যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন তুমি আমাকে বিশ্বাস নিশ্চয়ই করবে। প্রগতি, 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 pick up the phone, pick up the phone. প্রগতি, তুই কোথায় মা? দরজার সামনে আছি মা, কখন থেকে বেল বাজাচ্ছি। প্রগতি, প্রগতি, তুই এটা ভাবলি কি করে মা? তুই কি করতে যাচ্ছিলিস? তুই আত্মহত্যা করার কথা ভেবেছিলিস? বল, তুই আত্মহত্যা করতে চাইছিলিস? কেন, কেন মা? আমার মাথাতেই আসছিল না আমি তোমায় কি করে বোঝাই। ওই লোকটা যাকে তুমি আমার বাবা করে এনেছো আর চাইছো ওকে আমি বাবা বলে মেনে নিই, ও আমায় কত খারাপ চোখে দেখে। আমায় বারবার ফিজিক্যালি মোলেস্ট করে মা। আর এইসব কথা যদি আমি তোমাকে না বলতে পারি, আর কাকে বলবো মা? আর যখন তুমিও আমায় বিশ্বাস করো না, তাহলে তো আমি রোজ রোজ মরে বেঁচে আছি। কি করব আমি মা, কি করব? না, কি আমি প্রগতিকে নোংরা ভাবে ছুঁই? নিজের মেয়েকে মলেস্ট করি? আমি এর উপরে হাত রেখে কসম খেয়ে বলছি বিনা, এটা সম্পূর্ণ মিথ্যে। তুমি আমায় ছাড়তে চাইছো তাই তো? যাও, পুলিশে কমপ্লেন করতে চাও, অবশ্যই করবে। আমার বদনাম করতে চাও, করতেই পারো, কিন্তু খোদার দোহাই, খোদার দোহাই আমার থেকে বেবুনিয়া দোষারোপে সাফাই চেও না প্লিজ। বিনা, আমি নিজে দুটো মেয়ের বাবা, আমার বড় মেয়ের নিকার কথা চলছে, আর প্রকৃতি বলছে যে আমি ওর সঙ্গে এরকম নোংরা ব্যবহার করেছি। হ্যাঁ, আমি ওর সৎ বাপ, কিন্তু তোমাদের দুজনকে আমি অন্তর থেকে গ্রহণ করেছি বিনা। আমি দেখা করতে চাই ওর সঙ্গে, যাতে ওর মনে আমার জন্য একটু জায়গা তৈরি হয়, সেই জন্যে। ওর জীবনে বাপের অভাবটা যাতে বুঝতে না পারে, সেই জন্যে। আর ও আমার উপর এই আরোপ দিল, ভালোবাসার এই সব ফল। তুমি একটা কাজ করো, একটা ছুরি নিয়ে আমার বুকের মধ্যে বিঁধিয়ে দাও, কিন্তু আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই আমার উপর এরকম বেবুনিয়া দোষারোপ করো না বিনা। অ্যাটলিস্ট তুমি তো করো না। সারা পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারবো,
কিন্তু তোমার নজরে যদি আমি ছোট হয়ে যাই তাহলে আমি মরে যাব আমি। অবাক লাগছে যে ওইসব করতে পারে বলে। বিনা প্রগতি আমাদের, ও একটা 16 বছরের বাচ্চা, ওকে তো আমি ক্ষমা করে দেব। কিন্তু তুমি কি করে ভাবতে পারলে যে আমি এমন জঘন্য কাজ করতে পারি? কি করে? কি হলো মা? গ্রো আপ প্রগতি, আর এসব উল্টোপাল্টা কথা বলা বন্ধ কর। তাহলে তুমি আবার লোকটার মন ভোলানো কথাই বিশ্বাস করছো? তুমি ওর জন্য অন্ধ হয়ে গেছো মা। তুই কি চাইছিস? আমি ছেড়ে দিই ওকে, যেতে দিই ওকে? আমার কি নিজের কোনো জীবন নেই? তুই সবসময় নিজের সম্বন্ধে কেন ভাবিস? মা, তুমি আয়নায় ওটা দেখছো যেটা তুমি দেখতে চাও। তুমি তো এটা দেখতেই চাইছো না, যা আসলে ওই আয়নাটা দেখাতে চায়। সত্যিই কি সবাই ইকবালের বিরুদ্ধে গল্প বানাচ্ছিল? এমন কি কারণ ছিল যে সবাই বারবার ইকবালের বিপক্ষে বলা সত্ত্বেও বিনার ইকবালের প্রতি বিশ্বাস অটুট ছিল? কখনো কি সত্যিটা বিনার সামনে উন্মোচিত হবে? এমনকি প্রশ্ন এটাও যে আসল সত্যটা কি ছিল? তো তোর মা তোর কথা শুনেছে? না তো, মানবেও না, কারণ তোর মা শুধু আমাকেই বিশ্বাস করে। তুমি একজন খুব নোংরা লোক। এসব বলে লাভ কিছু আছে প্রগতি? এখন সেটাই হবে যেটা আমি চাইবো, তাই তো? তোর কাছে আর কোনো অপশন নেই। এর থেকে সত্যিটা মেনে নেওয়াই ভালো। আর সত্যিটা হলো যে আমি তোকে খুব পছন্দ করি। আরে, যখন তুই বুঝতেই পেরে গেছিস যে এই সত্যিটা নিয়েই তোর জীবনটা কাটবে, কমপক্ষে দরজাটা তো হাসি মুখে খোল। গুড বাই সুইট হার্ট, কাল দেখা হবে। আর আমি জানি যে কাল যখন তুই আবার দরজাটা খুলবি, তোর সুন্দর এই মুখটাতে হাসি লেগে থাকবে। গুড বাই। তোমার ইকবাল আসছে খাওয়ার সময়? হ্যাঁ, কিন্তু তুই ওকে বাবা বলে ডাকলে শুনতে আরো বেশি ভালো লাগবে। এতদিন তো তুমি শুনে আসছো, আর আমি জানি তুমি তো শোনা কথায় বিশ্বাস করো না। আজ দেখেই নাও কি এই বাবা রোজ তার মেয়ের সাথে কি করে। তো তোমার মা তোমার কথা শুনেছে? না তো, মানবেও না।
কারণ তোমার মা শুধু আমাকেই বিশ্বাস করে। তুমি একজন খুব নোংরা লোক, একটুও লজ্জা নেই তোমার। এসব বলে লাভ কিছু আছে প্রগতি? এখন সেটাই হবে যেটা আমি চাইবো। তোমার কাছে আর কোনো অপশন নেই। এই জন্য সত্যিটাকে মেনে নাও। আর সত্যিটা হলো যে আমি তোমাকে খুব পছন্দ করি। আর আমি জানি যে কাল তুমি যখন দরজা খুলবে তখন তোমার এই সুন্দর মুখটাতে একটা মিষ্টি হাসি লেগে থাকবে। এটা সেই সত্যি যে আমার সাথে রোজ ঘটে। হাই প্রগতি, ব্যাপার কি? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বিনা, রাতে কি বানাচ্ছো? কি হয়েছে? তোমার মুড খারাপ কেন? আবার কিছু বলেছে নাকি তোমায়? হ্যাঁ প্রগতি, কি বলেছিস মাকে? মাকে কেন বারবার ডিস্টার্ব করিস? হ্যাঁ বিনা, বিনা, খবরদার যদি তুমি আমার মায়ের গায়ে একবারও হাত তুলেছো। এসব কি করছিস তুই? আবার কি ভুল বুঝিয়েছে? তো তোমার মা তোমার কথা শুনেছে? না তো মানবেও না, কারণ তোর মা শুধু আমাকেই বিশ্বাস করে। তুমি একজন খুব নোংরা লোক, একটুও লজ্জা নেই তোমার। এসব বলে লাভ কিছু আছে প্রগতি? সব মিথ্যে, সবকিছু মিথ্যে। এই, আমাকে ঘাঁটাতে চাইছো? হ্যাঁ, ছাড়বো না, শেষ করে দেবো তোমাদের দুজনকে। যদি এই ক্লিপ কাউকে দেখিয়ে আমার বদনাম করবার চেষ্টা করবে তো বাঁচতে দেবো না তোমাদের, বাঁচতে দেবো না তোমাদের। বিনা, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। পুলিশ ইকবালকে বিভিন্ন জায়গায় খুঁজছে। পুলিশে করা অভিযোগ ফিরিয়ে নাও। দেখো, আমার মেয়ে ফজিয়ার সামনে বিয়ে। এখন এখন যদি এই খবরটা ওরা জেনে যায় তাহলে ওরা না করে দেবে। আমার মেয়ে ফজিয়ার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই অভিযোগটা ফিরিয়ে নাও, আল্লাহর দোহাই এমন করো না। মা, নুসরিন আন্টি, ওই লোকটা আমাকে অনেক দিন ধরে কষ্ট দিয়েছে, খেলেছে আমার সাথে। আর এই কথাগুলো আমি বাইরে কাউকে বলতে পারতাম না, কিন্তু আজকে আমার মা আমার পাশে আছে। এখন আমি এই কমপ্লেন তুলে নেব না। ওই লোকটা যা নোংরা কাজ করেছে আমার সাথে, তার শাস্তি তো ওকে পেতেই হবে। ও না তো একজন ভালো লোক, আর না ভালো বাবা। আর যদি ওকে আমি এমনিই ছেড়ে দিই, না জানি আর কত মেয়ের জীবনও নষ্ট করবে। হতে পারে এই একই কাজ আরো অন্য ঘরে ঘরে হচ্ছে। লোকে আমাকে কি বলবে, আর পরে আমার সাথে কি হবে, এইসব পরোয়া না করে এই সব কিছু আমি নিজে গিয়ে বলবো। হয়তো এটা দেখে সেই সব লোকেরাও এগিয়ে আসবে যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। ইকবালকে গ্রেফতার করতে কিছুটা সময় লেগেছিল। সে মা আর মেয়েকে ভয় দেখানোর সব উপায় প্রয়োগ করে, কিন্তু তারা দুজন হার মানেনি। একজন যোগ্য উকিল প্রগতির কেসের দায়িত্ব নিজের হাতে নেন আর ইকবালের জঘন্য কার্যকলাপের বিষয়ে গোটা দুনিয়ার সামনে নিয়ে আসেন। প্রগতি আর বিনা তাঁদের জীবন আবার নতুন করে শুরু করার চেষ্টা করছে। ইকবালকে সেকশন 354A ধারা অনুযায়ী অ্যাসল্ট এবং ক্রিমিনাল ফোর্স টু আ ওম্যান উইথ দ্য ইন্টেন্ট অফ আউটরেজিং হার মডেস্টি এবং পক্সো অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্টের সেকশন 12 অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। যখন অন্যায়কারী কোনো বাইরের মানুষ হয়ে থাকে তখন তাকে চিনে নেওয়া আমাদের পক্ষে সহজ হয়ে যায়। আমরা তাকে শুধরে নেওয়ার যথাসম্ভব চেষ্টা করে থাকি, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি, অন্যায়কারীকে শাস্তি দিয়ে থাকি। কিন্তু যখন অন্যায়কারী পরিবারের ভেতরের কেউ হয় তখন এসব বেশ কঠিন হয়ে দাঁড়ায়। যার সাথে অন্যায় হয়ে থাকে সে প্রায়ই এই দ্বন্দ্বে থাকে যে তার এই কথা কাকে জানাবে।
এমন কেউ যে তার এই কথাকে বিশ্বাস করবে, সঠিক পদক্ষেপ নেবে। এই বিষয়ের ভয়ও থেকে থাকে যে কখনো তার কথার কোনো ভুল অর্থ ধরা হবে না। তো আমরা প্রগতির সাহসকে বাহবা দিচ্ছি, কারণ সে তার সঙ্গে ঘটা অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আর সঠিক পদক্ষেপ নিয়ে সেই মানুষটিকে আইনের হাতে তুলে দিয়েছে। যখন কোনো শিশু কারো বিরুদ্ধে কোনো অন্যায় আচরণের অভিযোগ করবে অথবা এমন কোনো আচরণ যাতে শিশুটি অস্বস্তি বোধ করছে, তখন তাকে অগ্রাহ্য করবেন না, বরং সেই বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া অত্যন্ত জরুরি। পরশু অর্থাৎ রবিবার আমরা নিয়ে আসবো এরকমই একটা কেস, যেখানে পরিবারের মধ্যেই একজন কাছের মানুষ তার কাছের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.